হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে আসলাম। পর্ব 7। রাফিদের পৃথিবীটা যেন এক মুহূর্তে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তার চোখের সামনে উৎসবের ঝলমলে আলো, সানাইয়ের মধুর সুর আর শত মানুষের আনন্দধ্বনি, আর তার নিজের ভিতরে এক অন্ধকার শীতল জগৎ, যেখানে রিয়া আর সবুজের যুগলবন্ধে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের জন্ম দিয়েছে। এই ঝড় তার সমস্ত সত্তাকে এমনভাবে নাড়িয়ে দিচ্ছে যেন পুরনো শুকিয়ে যাওয়া ক্ষতগুলো থেকে আবারও তাজা রক্ত ঝরতে শুরু করেছে। প্রতিশোধের যে আগুন এতদিন ছাই চাপা ছিল, তাতে যেন কেউ একটা পেট্রোল ঢেলে দিয়েছে। দাউ দাউ করে জ্বলে উঠছে তার প্রতিটি শিরা উপশিরা। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। চারপাশের কোলাহল, মানুষের আনন্দধ্বনি, উৎসবের আবহ, সব কিছু তার কাছে অসহ্য অর্থহীন মনে হচ্ছিল। বোনের নিষ্পাপ আবদার, গহুর চাচার কৃতজ্ঞতার অশ্রু, কিছুই তাকে এই মুহূর্তে স্পর্শ করতে পারছিল না। তার মস্তিষ্কের ভেতর তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এই মুখোশের আড়ালের কুৎসিত সত্যটা তাকে উন্মোচন করতেই হবে। যেভাবেই হোক এই নাটকের পেছনের মূল কারিগরদের খুঁজে বের করতে হবে। রাফিদ ভিড়ের ভেতর থেকে নিঃশব্দে এক গিরগিটির মতো নিজেকে আড়াল করে বেরিয়ে এলো। বাড়ির পেছনের দিকের বারান্দায় এসে দাঁড়ালো সে। এখানকার বাতাসটা অপেক্ষাকৃত ঠান্ডা, কোলাহল অনেক কম। রাতের নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাক তার ভেতরে ঝড়ের সাথে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করছিল। পকেট থেকে ফোনটা বের করে সে দ্রুত একটা নম্বরে ডায়াল করলো। এই নম্বরটা তার খুব কাছের, তার অকৃত্রিম ভরসার এক ঠিকানা। অস্ট্রেলিয়ায় থাকার সময় পরিচিত হওয়া এক বন্ধু আকাশ। আকাশ শুধু বন্ধু ছিল না, ছিল তার বিপদের দিনের আশ্রয়। ছেলেটার এক অদ্ভুত ক্ষমতা। এই শহরের অলি গলি থেকে শুরু করে অভিজাত এলাকা, সবখানে তার নিজস্ব লোকজনের এক অদৃশ্য জাল বিছানো। কোনো গোপন তথ্য বের করা তার জন্য বাঁ হাতের খেল। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে আওয়াজ এলো, হ্যালো, কে? রাফিদের কণ্ঠস্বরটা ছিল বরফের মতো শীতল, আবেগহীন। আকাশ, আমি রাফিদ। আকাশ, আমি রাফিদ। ওপাশের কণ্ঠটা মুহূর্তে সজাগ হয়ে উঠল। ঘুমের রেশটুকু কর্পূরের মতো উবে গেল। রাফিদ, তুই? আরে এতদিন পর, কেমন আছিস ভাই? সব ঠিক আছে তো? আমার হাতে একদম সময় নেই। রাফিদ সরাসরি কাজের কথায় চলে এলো, কোনো ভূমিকার ধার ধারলো না। খুব জরুরি একটা কাজ করে দিতে হবে। আমি তোকে দুটো নাম আর কিছু প্রাথমিক তথ্য দিচ্ছি। আমাকে এদের দুজনের মধ্যকার সম্পর্ক আর এদের অতীতের সমস্তটা খুঁড়ে বের করে দিতে হবে, যত দ্রুত সম্ভব। আকাশ রাফিদের গলাস্বরের গভীরতা আর শীতলতাটুকু মুহূর্তে উপলব্ধি করলো। সে বুঝতে পারলো ব্যাপারটা সাধারণ কিছু নয়, তাই আর কোনো প্রশ্ন না করে বলল, নাম বল। মেয়েটার নাম রিয়া আর ছেলেটার নাম সবুজ আহমেদ। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চপদে চাকরি করত, হয়তো এখনও করে। বছর 7 আগে এই সবুজের সাজানো ফাঁদেই আমার চাকরিটা গিয়েছিল। রাফিদ একদমে কথাগুলো বলে থামলো। প্রতিটি শব্দ উচ্চারণের সাথে সাথে তার চোখ শক্ত হয়ে উঠছিল, কপালে ফুলে উঠছিল সূক্ষ্ম নীল শিরা। আকাশ কয়েক মুহূর্ত চুপ করে রইল, যেন পুরো বিষয়টা নিজের মাথায় গেঁথে নিচ্ছে। তারপর ঠান্ডা গলায় বলল, বুঝেছি। তুই কি নিশ্চিত এরা একই গল্পের দুটো চরিত্র? আজ আমি ওদের একসাথে দেখেছি। রাফিদের কণ্ঠে ছিল তীব্র ঘৃণা আর বিষাদের মিশ্রণ, এমনভাবে যা দেখে মনে হচ্ছে তাদের সম্পর্কটা খুব গভীর আর পুরনো। আমার জানতে হবে এই সম্পর্কটা কবে থেকে। আমার চাকরি যাওয়া আর রিয়ার আমাকে ছেড়ে যাওয়ার পেছনে এদের দুজনের কি কোনো যৌথ পরিকল্পনা ছিল? সবটা খুঁটিনাটি সবটা আমার জানা চাই আকাশ। এর জন্য যত টাকা লাগে আমি দেব।
টাকার কথা ছাড়, তুই শুধু মেয়েটার একটা ছবি আর ওদের সম্পর্কে যা যা জানিস আমাকে হোয়াটসঅ্যাপ কর, বাকিটা আমি দেখছি। আমাকে শুধু 48 ঘন্টা সময় দে। আকাশের কণ্ঠে ছিল ইস্পাত কঠিন আত্মবিশ্বাস। ঠিক আছে। ফোনটা কেটে দিয়ে রাফিদ দেয়ালে হেলান দিল। তার চোখের সামনে তখনও রিয়া আর সবুজের হাসি মুখটা ভাসছিল, সেই হাসি যা তার জীবনকে উপহাস করছিল। বুকের ভিতরটা এমনভাবে জ্বলে পড়ে যাচ্ছিল যেন কেউ গনগনে এক লোহার শিক তার হৃৎপিণ্ডে ঢুকিয়ে দিয়েছে। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। পাশের দেয়ালে সজোরে একটা ঘুষি মারল। তীব্র যন্ত্রণায় হাতটা টনটন করে উঠল, কিন্তু এই শারীরিক যন্ত্রণা আর মানসিক যন্ত্রণার কাছে কিছুই নয়। ভেতরে তখন বিয়ের মূল পর্ব শেষ। কাজী বিদায় নিয়েছেন, কবুল বলা হয়ে গেছে। এবার সেই অবশ্যম্ভাবী ক্ষণ বিদায়, যে ক্ষণটার জন্য প্রত্যেক মা বাবা মনে মনে প্রস্তুত থাকেন। কিন্তু যখন সেই ক্ষণটা বাস্তবে দরজায় কড়া নাড়ে, তখন পৃথিবীর সবচেয়ে কঠিন মানুষটারও বুকটা দুমড়ে মুচড়ে যায়। সানাইয়ের সুরটা হঠাৎ করেই করুণ হয়ে বেজে উঠল। যে সুর এতক্ষণ আনন্দের বার্তা দিচ্ছিল, সেটাই এখন বিচ্ছেদের এক অব্যক্ত যন্ত্রণা ছড়িয়ে দিচ্ছে বাতাসে। নেহাকে লাল টুকটুকে বেনারসিতে নববধূ রূপে এক অপার্থিব মায়াবতী লাগছিল, কিন্তু তার সুন্দর মুখটা ফ্যাকাশে, কাজল টানা চোখ দুটো ছলছল করছে। গফুর চাচা মেয়ের হাতটা শক্ত করে ধরে রেখেছেন। তার চওড়া কাঠটা যেন আজ বয়সের ভারে ঝুঁকে পড়েছে, চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। যে মানুষটা সারা জীবন কায়িক শ্রম করে রিকশার প্যাডেল ঘুরিয়ে মেয়ের সব স্বপ্ন পূরণ করেছেন, আজ সেই আদরের মেয়ে তার ঘর ছেড়ে অন্যের ঘরে চিরদিনের জন্য চলে যাচ্ছে। এই চরম বাস্তবতা মেনে নেওয়া তার জন্য পর্বতের চেয়েও ভারী হয়ে উঠছিল। সাহারা বানু, নেহার মা, এতক্ষণ নিজেকে পাথরের মতো শক্ত করে রেখেছিলেন, কিন্তু মেয়ের বিদায় বেলায় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন তিনি। তার চাপা কান্নার শব্দে চারপাশের পরিবেশটা আরো ভারী, আরো বিষণ্ণ হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে আমেনা বেগম, রাফিদের মা, এগিয়ে এলেন নবদম্পতিকে আশীর্বাদ করতে। শেখ বাড়ির কর্ত্রী হিসেবে এই দায়িত্ব তারই। তিনি নেহার মাথায় হাত রাখতে তার চোখ পড়ল পাশে দাঁড়িয়ে থাকা সাহারা বানুর দিকে। এতক্ষণ ভিড়ের কারণে বা অন্যমনস্ক থাকায় তিনি ভালো করে খেয়াল করেননি, কিন্তু এখন কান্নায় ভেঙে পড়া ওই মুখটার দিকে তাকিয়ে আমেনা বেগমের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। তার পুরো শরীর যেন অবশ হয়ে গেল, পায়ের তলার মাটি সরে গেল। এই মুখ, এই চোখ, এ তো ভোলার নয়। কতগুলো বছর পর দেখছেন তিনি এই মুখটা। যুগ যুগান্তরের ধুলো জমে থাকা স্মৃতির পাতাগুলো যেন এক ঝটকায় পরিষ্কার হয়ে গেল। তার মুখ থেকে অস্ফুটে কাঁপা কাঁপা স্বরে বেরিয়ে এলো, সাহারা। কান্নারত সাহারা বানু চমকে মুখ তুললেন। সামনে দাঁড়ানো সম্ভ্রাম্য চেহারার এই মহিলাকে দেখে তারও যেন পৃথিবীটা দুলতে শুরু করলো। এত বছরের অভিমান, কষ্ট আর অপমানের স্মৃতিগুলো একসাথে তার মাথায় আঘাত করলো। বড় আপা, তার নিজের গর্ভধারিণী মায়ের পেটের বোন আমেনা, যাকে শেষবার দেখেছিলেন নিজের বিয়ের দিন বাবার বাড়ির চৌকাঠ থেকে চূড়ান্তভাবে বিতাড়িত হওয়ার মুহূর্তে। দুই বোনের চোখাচোখি হলো। সেই দৃষ্টিতে ছিল কয়েক দশকের জমে থাকা অভিমান, না বলতে পারা অজস্র কথা আর হারিয়ে যাওয়া সময়ের জন্য এক বুক হাহাকার। সাহারা বানু ভালোবেসে বিয়ে করেছিলেন একজন সাধারণ রিকশাওয়ালাকে। তাদের সম্ভ্রাম্য পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি, তাকে ত্যায্য করা হয়েছিল। সেই থেকে আর কোনো যোগাযোগ ছিল না। আজ এতদিন পর নিজের মেয়ের বিয়েতে ভাগ্যের কি অদ্ভুত পরিহাসে বড় বোনের সাথে তার দেখা। আমিনা বেগমের হাত কাঁপছিল। তিনি বোনের দিকে এক পা বাড়াতেই সাহারা বানু এক ঝটকায় মুখ ফিরে নিলেন। তার চোখে ছিল তীব্র যন্ত্রণা আর আত্মসমনের আগুন। যে পরিবার তাকে তার সবচেয়ে বিপদের দিনে আশ্রয় দেয়নি, এত বছর পর তাদের মেয়েকে স্নেহের কোনো প্রয়োজন নেই তার। এই নীরব কিন্তু তীব্র নাটকীয় মুহূর্তে নেহা কান্নামাখা গলায় চারিদিকে তাকাতে লাগলো। আমার ভাইয়া কই? ভাইয়াকে দেখছি না কেন? তাকে গাড়িতে তোলার জন্য তাড়া দেওয়া হচ্ছিল।
কিন্তু নেহা গো ধরে বসলো। তার চোখ দিয়ে টপ টপ করে মুক্তোর দানার মতো জল গড়িয়ে পড়ছে। সে ফুপিয়ে উঠে বলল, আমি ভাইয়াকে ছাড়া যাব না। ভাইয়া কোথায়? আমার ভাইয়া কোথায়? সবাই রাফিদকে খুঁজতে লাগলো, কিন্তু বাড়ির ভেতরে বাইরে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। নেহার কান্না ক্রমেই বাড়ছিল। সে ছোট বাচ্চার মতো জেদ ধরে মাটিতে বসে পড়ল। ভাইয়াকে না নিয়ে আমি শ্বশুরবাড়ি যাব না, কিছুতেই যাব না। বরের বাড়ির লোকজন অস্বস্তিতে পড়ল। গফুর চাচা মেয়ের এই অবস্থায় দিশেহারা হয়ে পড়লেন। তিনি পকেট থেকে ফোন বের করে কাঁপা কাঁপা হাতে রাফিদের নম্বরে ফোন দিলেন। রাফিদ তখন বাড়ির ছাদে একা দাঁড়িয়েছিল। আকাশের অসীম শূন্যতার দিকে তাকিয়ে সে তার ভবিষ্যৎ পরিকল্পনার ছক করছিল। ফোনটা বেজে উঠতেই সে দেখল গফুর চাচার নম্বর। ফোনটা ধরতেই ওপাশ থেকে চাচার উদ্বিগ্ন ভাঙা কণ্ঠ ভেসে এলো, বাবা তুই কোথায়? নেহা তোকে ছাড়া শ্বশুরবাড়ি যাবে না বলে কান্নাকাটি শুরু করেছে, মাটিতে বসে পড়েছে। তুই তাড়াতাড়ি আয় বাবা, মান সম্মানটা আর থাকে না। কথাটা শোনার সাথে সাথে রাফিদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রিয়া, সবুজ, প্রতিশোধের আগুন সব কিছুকে ছাপিয়ে তার বোনের ছলছল করা মুখটা চোখের সামনে ভেসে উঠল। যে বোনটা তার জীবনের একমাত্র বাতিঘর, তাকে সে এভাবে কষ্ট দিতে পারে না। সে আর এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। বাড়ির সামনে এসে সে দেখলো এক হৃদয় বিদারক দৃশ্য। নেহা গাড়ির দরজার পাশে মাটিতে বসে কাঁদছে, আর সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে বোঝানোর চেষ্টা করছে। রাফিদকে দেখা মাত্রই নেহা ছুটে এসে তাকে জড়িয়ে ধরলো। কান্নায় তার শরীরটা থরথর করে কাঁপছিল। ভাইয়া তুই কোথায় গিয়েছিলি? তুই আমাকে একা ফেলে চলে যেতে চেয়েছিলি? নেহার কণ্ঠে ছিল তীব্র অভিমান আর হারিয়ে ফেলার ভয়। রাফিদ বোনের মাথায় হাত বুলিয়ে দিল। তার পাথরের মতো কঠিন হয়ে থাকা মনটা এক মুহূর্তে যেন গলে গেল। যে মানুষটা একটু আগেও প্রতিশোধের আগুনে জ্বলছিল, তার ভেতরটা এখন বোনের পবিত্র ভালোবাসার শীতল স্পর্শে শান্ত হয়ে এলো। সে নিচু হয়ে নেহার চোখের জল মুছিয়ে দিয়ে খুব নরম গলায় বলল, পাগলি বোন আমার, তোকে ফেলে আমি কোথায় যাব? আমি তো এখানেই আছি। তাহলে তুমি আমার সাথে যাবে? তুমি আমাকে আমার নতুন বাড়িতে পৌঁছে দিয়ে আসবে? কথা দাও, না হলে আমি সত্যি সত্যি যাব না। নেহা শিশুর মতো আবদারের সুরে বলল। এই নিষ্পাপ দাবি রাফিদ ফেলতে পারল না। যে ভাই তার বোনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, সে বিদায় বেলায় তার শেষ আবদারটা অপূর্ণ রাখে কি করে? সে ভিড়ের দিকে তাকে শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে ঘোষণা করলো, ঠিক আছে, নেহার সাথে আমিও যাব। গফুর চাচার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বরপক্ষের লোকজনও যেন হাফ ছেড়ে বাঁচল। রাফিদ যখন নেহার হাত ধরে তাকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিল, তখন তার চোখ পড়ল তার মা আর সাহারা চাচির দিকে। দুজন দুই প্রান্তে দাঁড়িয়ে আছেন। দুজনের চোখেই অব্যক্ত যন্ত্রণা আর দূরত্বের এক অদৃশ্য দেয়াল। রাফিদ বুঝতে পারল এখানেও একটা গভীর ঝড় বয়ে গেছে, কিন্তু এখন সেদিকে মনোযোগ দেওয়ার সময় নয়। গাড়িতে উঠে নেহা তার কাঁধে মাথা রাখল। ভাইয়ের প্রশস্ত কাঁধটা যেন তার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। রাফিদ বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। তার নিজের চোখ দুটো ভিজে উঠছিল। এই নিঃস্বার্থ ভালোবাসা, এই অন্ধবিশ্বাস, এর কাছে পৃথিবীর সব ঘৃণা, সব প্রতিশোধ তুচ্ছ মনে হচ্ছিল। যে বোন তার অস্তিত্বের সাথে এমনভাবে জড়িয়ে আছে, তার নতুন জীবনের শুরুটা সুন্দর করার দায়িত্ব তো তারই। বোনের প্রতি এই অকৃত্রিম ভালোবাসা তার ক্ষতবিক্ষত হৃদয়ে এক অদ্ভুত শান্তির প্রলেপ বুলিয়ে দিল। অশ্রুসিক্ত চোখে সে বোনের মুখের দিকে তাকিয়ে রইল, যে মুখে এখন বিদায়ের কষ্টের পাশাপাশি ভাইয়ের সঙ্গ পাওয়ার একরাশ স্বস্তি আর নির্ভরতা খেলা করছে। গাড়ি চলতে শুরু করলো। বাইরের ঝলমলে আলো আর ভেতরের ম্লান অন্ধকার পেছনে ফেলে রাফিদের মনে হলো সে আজ দুটো ভিন্ন যাত্রার সঙ্গী। একটা যাত্রা নেহাকে তার নতুন স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়ার, আর অন্যটা তার নিজের জীবনের পুরনো হিসাবগুলো চুকিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর অনিশ্চিত যাত্রা। হ্যালো বন্ধুরা,
শেখ বাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার চাই। ধন্যবাদ।